নমস্কার বন্ধুরা, আজকে আমি নদীর পুনর্যৌবন লাভ নদী চ্যাপ্টার নদীর কার্যের আলোচনা করছি। দেখো, নদী আবার পুনর্যৌবন লাভ করে কখন? ভূমিরূপ গঠনের শেষ পর্যায়ে সমপ্রায় ভূমিতে তো নদী চলতে থাকে। এবার তখন নদী আর ক্ষয়কার্য কিন্তু চালানোর মতন অবস্থায় থাকে না, কারণ নদীর তলদেশে সমুদ্রের সমতলে এসে পড়ে। আর তখন এই অবস্থায় নদী আবদ্ধ জলাশয়ের রূপ ধারণ করে। তখন একমাত্র পুনর্যৌবন লাভ করলে তবেই নদীটির অস্তিত্ব কিন্তু বজায় থাকে। এবার যখন মানুষ তার যখন জীবনধারা পরিচালনা করতে করতে যখন একটা সময় পরে মানুষ যখন বৃদ্ধ অবস্থায় চলে যায়, সেই সময় কিভাবে সে শরীর স্বাস্থ্য ঠিক রাখবে যদি সে সর্বদা কি হয় সচল থাকে, মানে ঘরে বসে পড়ে কিন্তু কিংবা সেই এলাকায় যদি নদী স্থিত হয়ে যায়, তখন কিন্তু আর তার কি হয়, পুনর্যৌবন লাভ হয় না। পুনর্যৌবন মানে এটা নয় যে আবার সেই উৎস থেকে শুরু হয়ে আবার সেই মোহনা পর্যন্ত আসবে, সেটা নয়, কিন্তু সুস্থ থাকার জন্য কিংবা সেটা চালন ক্ষমতা থাকার জন্য নদীর পুনর্যৌবন লাভ হয়। এইখানে যদি আমি সংজ্ঞা বলতে চাই, তাহলে নদীর নিম্নক্ষয়ের ক্ষমতা পুনর্জীবিত হওয়াকে বলা হয় নদীর পুনর্যৌবন লাভ। এবার দেখো, এই যে পুনর্যৌবন লাভ, যে অঞ্চলের উপর দিয়ে নদী বয়ে যায়, সেই অঞ্চলে যদি কোনো কারণে উত্থিত হয়, সেখান থেকে সমুদ্র দূরে সরে যায়, তাহলে নদীর ঢাল সামঞ্জস্য বিনষ্ট হয়ে থাকে। তখন নদী তার গতিপথে সামঞ্জস্য ফিরিয়ে আনার চেষ্টা করে। এর ফলে নদীর গতিপথে নতুন ঢালের সৃষ্টি হয়। তখন নিম্নক্ষয় করার ক্ষমতা পুনরায় কিন্তু তার ফিরে আসে। একেই বলা হয় নদীর পুনর্যৌবন লাভ বা পুনরায় তার যৌবন ফিরে পাওয়া। আবার কখনো কখনো জলপ্রবাহ বৃদ্ধি বা বোঝার পরিমাণ হ্রাস পেলেও কিন্তু নদীর এই পুনর্যৌবন লাভ হয়। এবার নদীর পুনর্যৌবন লাভের 3 রকমের হয়। কীরকম? একটা স্থিতিশীল পুনর্যৌবন লাভ, নদীর উপত্যকায় সমুদ্রপৃষ্ঠের মধ্যে উচ্চতার পরিবর্তন না হয়ে যদি কোনো কারণে নদী পুনর্যৌবন লাভ করে, তাকে স্থিতিশীল পুনর্যৌবন লাভ। অতিরিক্ত বৃষ্টিপাত, নদী গ্রাসের কারণে জলপ্রবাহের পরিমাণের বৃদ্ধির ফলে এবং নদীর বোঝার হ্রাসজনিত কারণে নদীর নিম্নক্ষয় পুনরায় কিন্তু আবার শুরু হতে পারে। আবার আরেকটা কি কারণ আছে? গতিশীল বা গতিময় পুনর্যৌবন লাভ। ভূ আলোড়নের প্রভাবে ভূপৃষ্ঠের উত্থিত হলে নদী পথের ঢাল কি হবে? পরিবর্তিত হয়। এর ফলে নদী নিম্নক্ষয়ের পুনরায় কিন্তু ফিরে পায়। আর এই ফিরে পাওয়ার ফলে ভূপৃষ্ঠের কিন্তু কি হয়? ওঠানামার ফলে নদীর পুনর্যৌবন লাভ হয়। একে কি বলে? গতিশীল। আচ্ছা, নেক্সট কি আছে? সমুদ্রগর্ভের আয়তন বৃদ্ধির ফলে। ভূ আন্দোলনের ফলে কি হবে? সমুদ্রগর্ভের জলধারণ ক্ষমতা পরিবর্তনজনিত কারণে মহাদেশীয় হিমবাহ গলে গিয়ে সমুদ্র জলে সরবরাহ কি হয়? বৃদ্ধির ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতার কিন্তু কি হয়? পরিবর্তন হয়। আবার এর ফলে কিন্তু নদী আবার নিম্নক্ষয় করার জন্য ক্ষমতা ফিরে পায়। এবার এই যে পুনর্যৌবন লাভ যেটা হয়, তার একটা ফলাফল হয়। নদীর উপত্যকায় শেষ সীমা পরিবর্তিত হয় বলে নিম্নক্ষয়ের ক্ষমতা পুনরায় ফিরে আসে এবং নতুন ক্ষয়চক্রের প্রক্রিয়া আবার সৃষ্টি হয়। এভাবে নদী যতবার পুনর্যৌবন লাভ করে, ততবারই নতুন নতুন ক্ষয়চক্র প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ নদীর পর্যায়ক্রম প্রক্রিয়ায় থাকুক না কেন, পুনর্যৌবন ফলে পুনরায় পর্যায়ক্রমটি বিঘ্নিত হয়, নতুন পর্যায়ক্রম সূচিত হয়। এবার এই পুনর্যৌবন যে লাভের যে 3টা প্রক্রিয়া, একটা স্থিতিশীল, একটা গতিশীল, একটা সমুদ্রগর্ভের আয়তনের বৃদ্ধি, এগুলো কিন্তু হওয়ার জন্য কি হয়? একটা ভূমিরূপের সৃষ্টি হয়। একটা উপত্যকা অন্তর্বর্তী উপত্যকার অন্তর্বর্তী উপত্যকাটা কী রকম? ভূ আলোড়নের ফলে যদি পরিণত নদীর উপত্যকা উত্থিত হয়, মাঝখান দিয়ে প্রবাহিত নদীটি পুনর্যৌবন লাভ করে কিন্তু নিম্নক্ষয় প্রক্রিয়া শুরু করে। ফলে
ফলে আগের উপত্যকাটার মধ্যে কি হবে, নতুন উপত্যকা গঠিত হবে, একেই বলে উপত্যকা বা অন্তর্বর্তী উপত্যকা। আচ্ছা, কলোরাডো নদী যেটা আছে গ্র্যান্ড ক্যানিয়ন অঞ্চলে, সেখানে কিন্তু এই অবস্থা আমরা দেখতে পাই। আবার দেখো আরেকটা কি ভূপ্রাকৃতির সৃষ্টি হবে, নিক পয়েন্ট। নিক পয়েন্টটা কি, এই যে ছবিতে দেখো দেখা আছে, এখানে কি আছে, পরিণত পর্যায়ে পুনর্যৌবন লাভের ফলে মস্তকমুখী ক্ষয়কার্য চালিয়ে যাওয়া নদীগুলো নতুন খাত কেটে 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 পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে একটি নতুন খাতের কিন্তু উদ্ভব ঘটে। নতুন নদী খাতটি যেখানে পুরনো নদী খাতের সঙ্গে মিলিত হয়, সেখানে একটি খাদের সৃষ্টি হয়, একেই কি বলা হয়, নিক পয়েন্ট। এবার দেখো, এই দেখো নতুন পুরনোটার সাথে নতুনের যে খাজের সৃষ্টি হলো, সেটাই হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে নিক পয়েন্ট বা খাজ বিন্দু। অবশ্য পুনর্যৌবন লাভ ছাড়া নদীর গতিপথে কোনো কঠিন শিলা স্তর যদি অবস্থান করে অথবা চ্যুতি ঘটলেও নিক পয়েন্ট কিন্তু হয়। এখানে যদি কঠিন শিলা স্তর থাকে নদী চলার পথে, তখনও কিন্তু এই জিনিসটা হবে। এবার দেখো নেক্সট কি আছে, এর ফলে কি হয়, এই নিক পয়েন্টের মস্তকের দিকে সরতে সরতে একসময় কিন্তু এই নিক পয়েন্টটা কি হয়, অবলুপ্ত হয়ে যায়। আচ্ছা, নেক্সট ভূমিরূপ কি, কর্তৃত নদীর বাঁধ। পরিণত পর্যায়ে নদীতে অসংখ্য বাঁকের সৃষ্টি, এটা তোমরা জানো। এই রূপ অবস্থায় নদীগুলোতে পুনর্যৌবন লাভ ঘটলে নদী তার বাঁকগুলি বজায় রেখে নিম্নক্ষয়ের দ্বারা শিলাস্তর কেটে মূল শিলার ওপর অধিষ্ঠিত থাকে। তখন এই সব নদী কাটার বাঁকের বলা হয় কর্তৃত বাঁক। এই দেখো কর্তৃত বাঁকের কথাটা কি, যে পরিণত পর্যায়ে যখন নদীর অসংখ্য বাঁক হয়, সেই বাঁকটা যখন পুনর্যৌবন লাভ পায়, সেটাকে কি হয়, শিলাস্তর কেটে মূল শিলার উপর অধিষ্ঠিত হয়। এই জিনিসটাই কিন্তু কর্তৃত বাঁক আবার দুই রকমের, একটা সমঢাল বিশিষ্ট আর একটা পরীক্ষা বেষ্টিত। অসমঢাল বিশিষ্ট আর একটা কি বলে, পরীক্ষা বেষ্টিত নদীর বাঁক। যে কর্তৃত নদীর বাঁকের দুপাশে খাড়া এবং সমঢাল বিশিষ্ট থাকে তাকে সমঢাল বিশিষ্ট বলে, নদীর বাঁক বলে। আবার কর্তৃত বাঁকের যেখানে খাড়া ঢাল অন্যদিকে মৃদু ঢালের অবস্থান হয়, তাকে অসমঢাল বলে। আচ্ছা, স্বাভাবিক প্রাকৃতিক সেতু কি, কোনো কর্তৃত নদীর বাঁক যদি কোনো শিলাস্তরের নিচে কোমল শিলা দ্বারা গঠিত হয়, তাহলে পার্শ্বমুখী তলদেশ ক্ষয় দ্বারা নদীর বাঁকের উভয় দিকে গুহার সৃষ্টি করে এবং বাঁকা পথে না গিয়ে একটি ছিদ্রের মাধ্যমে সোজা প্রবাহিত হয়, আর উপরের শিলাটি থিলানের মতো দাঁড়িয়ে থাকে। একেই বলা হয় স্বাভাবিক সেতু। এই আমেরিকা যুক্তরাষ্ট্রে কলোরাডো নদীর উপনদী ব্রিজ ক্রিকের ওপর অবস্থিত রেইনবো ব্রিজ হলো স্বাভাবিক বা প্রাকৃতিক সেতুর উৎকৃষ্ট তোমার উদাহরণ। এবার এই স্বাভাবিক বাঁধটা কোথায় আমরা দেখতে পাই, যে এটা হচ্ছে তোমার আমেরিকা যুক্তরাষ্ট্রে কলোরাডো নদীর উপরে, এইটা কিন্তু আমরা যেটাকে নাকি আমরা কি বলতে পারি, রেইনবো ব্রিজ। এই জিনিসগুলো মনে রাখবে, যে ছোট ছোট জিনিসগুলো কি, কোথায়, কেন, এগুলো ডিটেলস আসে না, কিন্তু হঠাৎ করে কোশ্চেনটা উঠিয়ে দিবে, তোমাকে ওখানে টিকমার্ক মারতে দিবে লাগবে, তো তখন তুমি কি করে কি বুঝবে কোথা থেকে, হঠাৎ করে বললে রেইনবো ব্রিজ কোথায়, তখন তুমি তো কোনো পার্কের কথাই চিন্তা করবে, কিন্তু এটা কিন্তু একটা স্বাভাবিক সেতু। নেক্সট কি আছে, নদী মঞ্চ। এবার নদী মঞ্চের এই যে ভূমিটা দেখো, তোমার এখানে ড্রয়িং করা আছে। নদী মঞ্চটা কি, প্লাবন ভূমির ভেতর দিয়ে প্রবাহিত নদী পুনর্যৌবনের ফলে নতুন করে নিম্ন ক্ষয়ের প্রক্রিয়া কিন্তু সৃষ্টি হয়। তখন পুরনো উপত্যকার মধ্যে একটি নতুন উপত্যকা গঠিত হয় এবং এই নতুন উপত্যকা পুরনো উপত্যকার চেয়ে গভীর হয়, ফলে পুরনো নদীর উপত্যকাটি নতুন উপত্যকার দুপাশের মঞ্চের মতন কিন্তু এই যে দেখো প্রাচীন মঞ্চ, আর প্রাচীন মঞ্চের ওপর কি হয়, আবার পলি ঠলি জমা হয়, এই যে দেখো নবীন পলি মঞ্চ। এটা এই যে এই অংশটা হচ্ছে প্রাচীনের ওপরে কি প্লাবনভূমি আবার সৃষ্টি হলো, এটা হচ্ছে উতল প্লাবনভূমি, আর এখানে হচ্ছে নবীন প্লাবনভূমি আবার নদী মঞ্চ, এই প্রাচীন মঞ্চের উপরে আবার নবীন পলি মঞ্চ সৃষ্টি হয়েছে। মানে হচ্ছে যখন নদী নতুন করে নতুন ক্ষয়কার্য শুরু করবে, তখনই এগুলো সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। জিনিসগুলো একই সিস্টেমের, কিন্তু যদি সে সমতল ভূমিতে এসে যদি নতুন করে কোনো জিনিস সৃষ্টি হয়, সেটাকেই আমরা
আমরা নবীন বলে আখ্যায়িত করব। অনেক সময় তোমরা দেখবে অনেকে 100 ইয়ার্স হওয়ার পরে আবার নতুন করে দাঁত গজায়, তো সেই যে ঘটনাটা এই মানুষের মধ্যে আমরা দেখি, তো অনেকে আবার বার্থডে পালন করে, তো সেই জিনিসটাই এখানে হচ্ছে নদীর। কিন্তু সব নদীতে তো ভুলেও এটা হয় না, কিছু কিছু নদীর মধ্যে তো তোমরা শুনতেই পারলে যে কলোরাডো, আমেরিকা যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীতেই এই জিনিসটা আমরা দেখতে পাই। আবার দেখো নদীর উচ্চ গতির মধ্যগতি তেও নদীমঞ্চ কিন্তু সৃষ্টি হতে দেখা যায়। জলস্রোত বাহিত বস্তুভার নুড়ি কাকর পলি বালি নদীর দুপাশে সঞ্চিত হয়ে কয়েকটি অসমান ধাপের সৃষ্টি করে, এভাবে নদীমঞ্চ কিন্তু হয়ে থাকে। এবং এইটার আকৃতি অনুসারে নদীমঞ্চ আবার কিন্তু এই দেখো, এই চেহারাটা দেখো, নদীমঞ্চ কিন্তু মানে মাঝখানেও হতে পারে উচ্চ গতিতে বা মধ্যগতিতে। তখন দেখো এই যে ধাপে 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 এগুলো কিন্তু হয়ে থাকে পার্বত্য এরিয়ায়। এবার দেখো এখানে কিন্তু নদীমঞ্চ আবার দুই রকমের হয়ে থাকে, প্রতিসাম্য নদীমঞ্চ, অপ্রতিসাম্য নদীমঞ্চ। উভয় দিকে যদি উচ্চতা সমান থাকে তাকে প্রতিসাম্য বলে, আর যদি উচ্চতা সমান না হয় তাকে অপ্রতিসাম্য বলে। আবার কোনো কোনো ক্ষেত্রে নদীর ক্ষয়ের দ্বারা নদী উপত্যকায় পলিরাশি ক্ষয়প্রাপ্ত হয়ে নদীমঞ্চ কিন্তু গড়ে ওঠে। এভাবে গঠিত নদীমঞ্চকে বলা হয় পল্লল নদীমঞ্চ। এবার এই সব পয়েন্টগুলো কিন্তু একমাত্র শোনার একমাত্র কারণ হচ্ছে শর্ট কোশ্চেনের জন্য। এগুলো ডিটেলস না শুনলে কোথায় কি কোনটা কোথায় সৃষ্টি হয়েছে এগুলো না জানলে ওই শুধু টিকমার্ক দিয়ে কিন্তু বোঝা সম্ভব নয়। আজকে এতটুকুনি থাক, কালকে আমি নদীর পার্শ্বচিত্র আমি আলোচনা করব। ধন্যবাদ।